বাংলাদেশ জামায়াত ইসলামের আমির একটা কঠিন কথা ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশের সাংবাদিকরা তারা আসলে হলুদ সাংবাদিকতা কখন ছাড়বে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি যে যেই সরকার যখন ক্ষমতায় যায়, অর্থাৎ যে দল যখন ক্ষমতায় যায়, বাংলাদেশের এই মিডিয়াগুলো, বিশেষ করে টিভি চ্যানেল এবং পত্রিকাগুলো, তারা কিন্তু সেই সরকারের পা চাটা গোলাম হয়ে যায়। তারা তাদের চাটুকারিতা কিভাবে করে, কীভাবে বাংলাদেশে হলুদ সাংবাদিকতার অবস্থা আমরা দেখেছি। বাংলাদেশে যেই সরকার যখন ক্ষমতায় যায়, যেই দল যখন ক্ষমতায় যায়, তাদের একেবারে পা চাটা গোলাম হয়ে যায় বাংলাদেশের এই মিডিয়াগুলো। বিগত 17 বছর বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে এই মিডিয়াগুলো আওয়ামী লীগের কীভাবে দালালি করেছে, শেখ হাসিনার দালালি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের পা চাটা গোলামের মতো তারা কাজ করেছে আমরা দেখেছি। বাংলাদেশে পক্ষপাতিত্ব কিভাবে তারা করেছে, বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় তখন ছিল বাংলাদেশে বিএনপি এবং জামায়াত ইসলামের মতো রাজনৈতিক দলের তাদের কোনো প্রচারণা, তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই সমস্ত মিডিয়াগুলো তখন প্রচার করতো না। এমনকি বাংলাদেশে তারেক রহমান এবং জামায়াতের পক্ষ থেকে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের মিডিয়ার সামনে কথা বলাটা পর্যন্ত তারা বৈধতা দেয় নাই, অর্থাৎ তাদের কখনো সাক্ষাৎকার কোনো টক শোতে কোথাও তাদেরকে দেখা যায় নাই। বাংলাদেশে এই ধরনের এই নিরপেক্ষহীনতা, একটা সাংবাদিকতা, যেটা বাংলাদেশের রাষ্ট্রটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশে যে স্বৈরাচারিতা করেছে, এই স্বৈরাচারিতার পিছনে কিন্তু বড় একটা এই কারণ ছিল বাংলাদেশের এই হলুদ মিডিয়া সাংবাদিকতা। কারণ বাংলাদেশের সাংবাদিকগুলো পা চাটা গোলামের মতো গোলামি করেছে, যেভাবে তাদের যেরকম চাটুকারিতা করেছে সরকার দলের পক্ষের জন্য, সরকারি দলের নেতাকর্মীদের জন্য, এমনকি শেখ হাসিনার যেভাবে তারা চাটুকারিতা করেছে, তাতে তারা এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে বিগত দিনে যে স্বৈরাচারিতার যে একটা অবস্থা আমরা দেখেছি, এই স্বৈরাচারিতা হওয়ার জন্য বা স্বৈরাচারী আচরণ তৈরি করার জন্য সবচাইতে পিছনে বেশি ভূমিকা রাখছে এই ধরনের হলুদ সাংবাদিকতা এবং এই মিডিয়াগুলো। এই মিডিয়াগুলোকে আমরা অবশ্যই বাংলাদেশের নিরপেক্ষ একটা ভূমিকায় দেখতে চাই। কারণ বাংলাদেশ যদি পরিচালনা করতে হয়, বাংলাদেশের মিডিয়াগুলো নিরপেক্ষ থাকতে হবে, বাংলাদেশের প্রশাসনগুলো নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন এবং মিডিয়া যদি কোনো রাজনৈতিক দল এবং সরকারের পক্ষপাতিত্ব করে থাকে, তাহলে এই বাংলাদেশে কোনোভাবে সুষ্ঠু নিউজ বলেন, সুষ্ঠু বিচার ব্যবস্থা বলেন, এটা কোনোভাবেই আসলে সম্ভব না। বাংলাদেশে আমরা বিগত 17 বছর এই দেশের মানুষ ভুলে নাই যে কিভাবে বাংলাদেশে যখন তখন এই যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ বাহিনীর উপরে নির্ভর করে বাংলাদেশে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার তারা টিকেছিল। এই দেশের মানুষকে কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে শুধুমাত্র এই প্রশাসনকে ব্যবহার করে। যেটা বাংলাদেশে আমরা 24 পরবর্তী বাংলাদেশে আমরা এটা আশা করি না যে বাংলাদেশে এই ধরনের ভয়াবহ অবস্থা নতুন করে আবার তৈরি হোক। এই দেশে বিরোধী দল মতের তাদের কণ্ঠ রোধ করা হোক, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হোক, এটা আসলে আমরা চাই না। আমরা বিগত স্বৈরাচারের সেই আমলগুলোকে স্মরণ করলে আমরা দেখি যে বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে অথবা ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে দেশ থেকে ত্যাগ করানো হয়েছে। তারা অনেক সময় গুমের শিকার হয়েছে, তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রিমান্ডের শিকার হয়ে কঠিন এই অন্ধকারে সেই কারাগারে তারা নিক্ষিপ্ত হয়েছে, যেটা বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ একটা দিক ছিল। আমরা কি সেই পুরনো কালচারের দিকে আবার নতুন করে ফিরে যাচ্ছি? আমরা কি সেই পুরনো স্বৈরাচারী আবার আমল ফিরিয়ে আনতেছি? আমরা কি আবার সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে আবার দেখতে চাচ্ছি বা পাচ্ছি? আমরা তো আসলে বাংলাদেশে এটা চাই না। এই দেশের জনগণ জুলাই বিপ্লবে তারা যেভাবে জীবন দিয়েছে শুধুমাত্র এই দেশের একটা পরিবর্তনের জন্য, শুধুমাত্র বাংলাদেশে এই স্বৈর শাসনের পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে আর না হয়। শেখ হাসিনার পতনের সাথে সাথে আমরা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশ থেকে হয়তোবা সেই স্বৈরাচারী আচরণ বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি দেখলাম যে স্বৈরাচারিতার পরেও বাংলাদেশে আবার নতুন করে এই জনগণের রায়ে যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বিএনপি, কিন্তু বিএনপি সেই জনগণকেই আবার উপেক্ষা করে বাংলাদেশে আবার নতুন করে আওয়ামী ফেসিবাদ স্বৈরাচারের মতো আবার তাদের আচরণ আমরা দেখতেছি। কিভাবে তারা এই দেশে দলীয়করণ করতেছে, আত্মীয়করণ করতেছে। কিভাবে আমরা দেখলাম সারা বাংলাদেশে এই জেলা প্রশাসকে তাদের দলীয় লোকজনকে সেইখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা দেখেছি সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক হিসেবে তাদের দলীয় নেতাকর্মীদেরকে স্থান দেওয়া হয়েছে। এখন নতুন করে আবার পায়তারা চলছে সারা বাংলাদেশে এই যে আপনার উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদেও
তাদের প্রশাসক বসানোর একটা পরিকল্পনা বা চক্রান্ত চলতেছে। কিন্তু ইতিমধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি তাদের দলের লোকদেরকে বসানো হয়েছে। এছাড়া বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ডটাকে কিভাবে তাদের দলীয়করণ করে সেখানে সাজানো হয়েছে। আমরা দেখেছি সেখানে আমির খসরু মাহমুদের ছেলেকে, অর্থাৎ বিএনপির নেতা সে আমির খসরু মাহমুদের ছেলেকে সেখানে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সালাউদ্দিন সাহেবের ছেলেকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ছেলেকে সেখানে এই পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ববি হাজ্জাজের স্ত্রীকে আমরা দেখছি, রাসনা ইমামকে সেখানে দেখেছি পরিচালক হিসেবে নিয়োগ দিতে। আমরা দেখেছি এই যে মির্জা আব্বাসের ছেলেকে সেখানে নিয়োগ দিতে দেখেছি। আমরা সেখানে আরও দেখেছি মিজানুর রহমান সিনহা, সেই মুন্সিগঞ্জের সেই বিএনপির নেতা, তার ছেলেকে সেখানে নিয়োগ দিতে দেখেছি। তার মানে কীভাবে একটা দলীয়করণ করা হচ্ছে, কিভাবে তাদের সন্তানদেরকে এইভাবে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের সন্তানদের সেখানে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে অনেক ত্যাগী নেতারা বাংলাদেশে আছে বিএনপি, যারা বহু বছর ধরে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, অথচ তাদেরকে সেই সমস্ত জায়গায় কিন্তু স্থান দেওয়া হয় নাই। তার মানে বাংলাদেশের এই বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা শুধু জেনজি বা তরুণ প্রজন্ম যাদেরকে বোঝানো হয়, তারা বোঝে শুধুমাত্র তাদের নিজেদের সন্তানদেরকে। এই দেশের সাধারণ নাগরিক যারা বাংলাদেশের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছে, যারা বিগত 17 বছরও আওয়ামী লীগের সাথে সময় যারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার, তাদেরকে কিন্তু বাংলাদেশে মূল্যায়ন করা হইতেছে না। আমরা দেখি সেই বিএনপির ছাত্র দলের সভাপতি রাকিব, নাসির, আমরা দেখি সেই আবিদের মতো লোকগুলো তারা সেই গাড়ি বহরের পিছনে দৌড়াচ্ছে। তারা একটা সালামের জন্য তারা তাদের পিছনে দৌড়াচ্ছে, তাদের একটু নজর তাদের পরে কিনা, এই জন্য তারা দৌড়াচ্ছে। কি দুঃখজনক কথা। বাংলাদেশে আমরা এই জুলাই বিপ্লব থেকে যেটা আমরা দেখলাম, যারা বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা সবচেয়ে বেশি অবদান রয়েছে, অথচ তাদেরকে এই দেশে মূল্যায়ন করা হইতেছে না। অথচ উড়ে এসে জুড়ে বসা অনেক লোক বাংলাদেশে এখানে তারা স্থান পেয়ে যাচ্ছে সরকারের, তারা বিভিন্নভাবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশে গুরুত্বপূর্ণ যে বর্তমান দুইজন ব্যক্তি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যারা বিগত বাংলাদেশে 17-18 বছর পর্যন্ত এই তারেক রহমান দেশে উপস্থিত ছিলেন না। সালাউদ্দিন সাহেব বিগত 9 বছর বাংলাদেশে উপস্থিত ছিলেন না। অথচ বাংলাদেশের এই জুলাই বিপ্লব কিভাবে হইলো, কারা এখানে নেতৃত্ব দিল, কারা জীবন দিল, কোন পর্যায়ে দেশে আন্দোলনগুলো হইলো, কি ভয়াবহতা এই দেশে শেখ হাসিনার সময়, স্বৈরাচারের সময় এই দেশে মানুষ ভোগ করছে, এগুলো কোনো অভিজ্ঞতা তাদের এই দুইজনের নাই। অথচ তারা বাংলাদেশে এখন আমরা দেখি রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলোতে তারাই বসে আছে। আসলে বাংলাদেশের এই সমস্ত সিদ্ধান্তগুলো কে কোথা থেকে কিভাবে আসতেছে, বাংলাদেশের বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যেই জুলাই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে গঠন করা হয়েছে, অথচ তাদের সেইখানে যে উপদেষ্টারা যারা বসছে, কিভাবে বসছে, কে তাদেরকে বসিয়েছে, কোথা থেকে তারা উপদেষ্টা হইলো, কার সুপারিশে, বাংলাদেশের জনগণ কিছুই জানে না। তারা তাদের মতো করে বাংলাদেশে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ তারা করেছে। বাংলাদেশে কিভাবে পক্ষপাতিত্ব করে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনটাকে, তার ফলাফলটাকে কিভাবে কারচুপি করে, দুর্নীতি করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আর একটা দলের বিজয় এখানে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের যেই 18 কোটি জনগণ এই দেশে, অথচ সেখানে 12,76,00,000 ভোটারের ভিতরে যে ভোটগুলো হয়েছে, সেখানে আমরা দেখলাম 70% জনগণ প্রায় গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার পরেও তাদের সেই গণভোটকে স্বীকৃতি দেওয়া হইতেছে না। আসলে এই জাতি কাদের কাছে বা কাদের কাছ থেকে মুক্তি পাবে, বা কাদের মাধ্যমে এই দেশটাকে সুষ্ঠু একটা অবস্থা বাংলাদেশে তৈরি করতে পারবে। আসলে বাংলাদেশের মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত বাংলাদেশের মানুষ আরও হতাশ বেশি হইতেছে। বাংলাদেশের 54 থেকে 55 বছর ধরে বাংলাদেশের পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো একের পর এক ক্ষমতায় এসে বাংলাদেশে তারা ক্ষমতাগুলো যেভাবে কক্ষিগত করতেছে, যেভাবে তারা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করতেছে, অথচ এই দেশের জনগণ, যাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই দেশের সরকার পরিচালিত হয়, বাংলাদেশের আমলারা পরিচালনা হয়, এই দেশের সরকারি কর্মকর্তা যাদের মাধ্যমে বেতনগুলো পাচ্ছেন, অথচ তারা সেই জাতির সাথে, সেই জনগণের সাথে আবার তারা বিট্রামতারি করতেছে। এই জনগণের উপরেই তারা আবার ভয়ঙ্কর অবস্থা তারা তৈরি করতেছে। এই দেশের জনগণ আসলে কখন মুক্তি পাবে, কিভাবে মুক্তি পাবে, কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা হতাশ হয়ে যাচ্ছি। যদিও আল্লাহ তাআলা বলছেন যে আসলে তোমরা হতাশ হয়ে না, কারণ ইমানদার ব্যক্তি আসলে হতাশ হইতে পারে না। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের জনগণকে পরীক্ষা করতেছে, একের পর এক পরীক্ষার পরে পরীক্ষা নিতেছেন, কখন বাংলাদেশে হয় এই বিজয় আসবে। হয়তোবা কোনো এক সময় বাংলাদেশে অবশ্যই বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে। এজন্য আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে একটা কোরআনও নাজিল করেছেন, মানে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ সেই সময় যখন এই আল্লাহ তাআলার মহান বিজয় যখন আসবে, দেখবা তখন চতুর্দিক থেকে কিভাবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন তোমরা সেই মহান আল্লাহ তাআলার মহিমা এবং প্রশংসা করিও, যেন
কেননা তিনি হচ্ছেন এই ক্ষমাকারী, তারই কাছে তোমরা ক্ষমা চাও। আসলে আমাদের উচিত যে আসলে আমরা কোথায় না কোথায় শুধু ভুল করতেছি, এই ভুলের মাসুল হয়তো আমাদেরকে দিতে হইতেছে। এই জাতি আমরা যতই আমরা চেষ্টা করি আমরা এই বিপদ থেকে উদ্ধার হব, আমাদের বাংলাদেশের স্বৈরাচারী আচরণ থেকে উদ্ধার হব, আমরা হয়তো হইতে পারি না। হয়তোবা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও তারা কোরআন সুন্নাহর অনুসরণ থেকে হয়তোবা বের হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা মনে করি যে বাংলাদেশেও হয়তোবা এমন একটা সুন্দর দিন আসবে যেদিন বাংলাদেশের মানুষ একটা ন্যায় বিচার, সুষ্ঠু বিচার, বা বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ, সমতার বাংলাদেশ, ন্যায্য বাংলাদেশ, অর্থাৎ সোনার বাংলাদেশ যেটা আমরা কল্পনা করি, সেই ধরনের একটা বাংলাদেশ হয়তো অবশ্যই একটা সময় না একটা সময় হবে। এই দেশের মানুষ অত্যন্ত আশাবাদী, এখনও তারা হতাশ হয় নাই। প্রয়োজনে আবার নতুন করে জুলাই বিপ্লবের মতো আর একটা বিপ্লব প্রয়োজনে আবার করবে, কিন্তু তবুও বাংলাদেশকে তারা মুক্ত করে ছাড়বে এমন প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের অবশ্যই বাংলাদেশের কোনো সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্টসে জানাতে পারেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।